হ্যালো, সবাইকে স্বাগত। আচ্ছা, বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ব্রাজিলের বিশাল বাজারটা কি একটা বড় সুযোগ হতে পারে? কিন্তু প্রশ্ন হলো, সেখানে সফলভাবে ব্যবসা শুরু করার উপায়টা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই সহজ করে বোঝার চেষ্টা করব। শুরুতেই একটা সংখ্যা বলি, শুনলে একটু চমকে যেতে পারেন। $2.26 ট্রিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটাই হচ্ছে ব্রাজিলের জিডিপি, মানে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় আর শক্তিশালী অর্থনীতি। এই বিশাল অঙ্কটা থেকেই তো আন্দাজ করা যায় কি অসম্ভব একটা সুযোগ সেখানে লুকিয়ে আছে। আর ব্যাপারটা এমন না যে আমরা একদম নতুন করে শুরু করছি। বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু এর মধ্যেই $2 বিলিয়ন ছাড়িয়ে গেছে। তার মানে একটা শক্ত ভিত্তি কিন্তু আগে থেকেই তৈরি হয়ে আছে। আর এই সুযোগটা যে শুধু কাগজে কলমে আছে তা কিন্তু নয়, এটা আসলে খুব দ্রুত বাড়ছে। এই যে দেখুন, গত অর্থবছরটাতেই ব্রাজিলে আমাদের রপ্তানি ২৬% বেড়ে প্রায় $১৮৭ মিলিয়ন পৌঁছে গেছে। এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশি পণ্যের জন্য ওখানে চাহিদা বাড়ছে। তাহলে এই বিশাল বাজারে ঢোকার রাস্তাটা কি? চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ব্রাজিলের সুযোগগুলো নিয়ে জানব। এরপর সেখানকার একটা বড় চ্যালেঞ্জ কুস্তো ব্রাজিল নিয়ে কথা বলবো। তারপর দেখব কিভাবে সঠিক পার্টনার খুঁজে বের করতে হয়, একটা পারফেক্ট ডিল ফাইনাল করতে হয়, একটা লম্বা সময়ের জন্য পার্টনারশিপ টিকিয়ে রাখতে হয়, আর সব শেষে এই পুরো যাত্রায় কারা সাহায্য করতে পারে। আচ্ছা, সুযোগ যেখানে অনেক বড়, সেখানে তো চ্যালেঞ্জও থাকবেই, তাই না? ব্রাজিলের বাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জটার নাম হল কুস্তো ব্রাজিল। চলুন এবার এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। তো এই যে কুস্তো ব্রাজিল, এটা আসলে কি? সহজ ভাষায় এর মানে হল কস্ট অফ ব্রাজিল, বা ব্রাজিলে ব্যবসা করার বাড়তি খরচ। মানে এটা শুধু সাধারণ খরচ না, এর মধ্যে আছে ওখানকার আমলাতান্ত্রিক প্যাঁচ, অনেক বেশি আমদানি শুল্ক আর ভয়ঙ্কর জটিল সব ট্যাক্সের হিসাব। এই সব মিলিয়েই কিন্তু ব্রাজিলের বাজারটা বেশ কঠিন হয়ে। চ্যালেঞ্জগুলো যদি আরেকটু ভেঙে বলি, তাহলে দেখুন, ব্রাজিলে কিছু পাঠাতে হলে প্রথমেই একজন স্থানীয় আমদানিকারক লাগবে, যার একটা রেডার পারমিট আছে। তারপর আছে অনেক উঁচু আমদানি শুল্ক আর আইসিএমএস-এর মতো রাজ্যের ভেতরের নানা কর। আবার কিছু কিছু পণ্যের জন্য অ্যানভিসার মতো সংস্থার বিশেষ অনুমোদনও লাগে। আর হ্যাঁ, সব পণ্যের লেবেলে অবশ্যই পর্তুগিজ ভাষায় সবকিছু লেখা থাকতে হবে। তো বুঝতেই পারছেন, প্রত্যেকটা ধাপই কিন্তু বেশ জটিল। সমস্যা তো অনেক শোনা গেল, এবার সমাধানে আসা যাক। ব্রাজিলের সফল হওয়ার সবচেয়ে জরুরি পদক্ষেপটা হলো একজন ঠিকঠাক স্থানীয় পার্টনার খুঁজে বের করা। কারণ একজন ভালো পার্টনারই কিন্তু এই সব বাধা পার হতে সাহায্য করতে পারবে। এখন প্রশ্ন হলো, এই পার্টনারকে পাওয়া যাবে কোথায়? এর জন্য কিছু কার্যকরী উপায় আছে, যেমন ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স বা বিবিসিসিআই এর সাহায্য নেওয়া যেতে পারে। ব্রাজিলে বিভিন্ন ট্রেড ফেয়ার হয়, সেগুলোতে অংশ নেওয়া একটা দারুণ উপায়। আবার B2 ব্রাজিলের মতো অনলাইন প্ল্যাটফর্মও আছে। তাছাড়া ব্রাজিলের বিভিন্ন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করা যেতে পারে, অথবা সেখানকার বড় বড় দোকান বা রিটেল চেইনগুলো নিয়ে একটু রিসার্চ করলে সক্রিয় আমদানিকারকদের খুঁজে পাওয়া সম্ভব। আচ্ছা, পার্টনার তো পাওয়া গেল, এর পরের ধাপটা কি? এর পরের কাজ হলো এই সম্পর্কটাকে একটা পোক্ত আইনি ভিত্তির ওপর দাঁড় করানো। এর জন্য দরকার একটা নিখুঁত চুক্তি, যেটা পুরো পার্টনারশিপের স্বচ্ছতা আর সুরক্ষা নিশ্চিত করবে। চুক্তি করার আগে একটা খুব জরুরি জিনিস বুঝতে হবে, ডিস্ট্রিবিউটর আর কমার্শিয়াল এজেন্টের মধ্যে পার্থক্যটা। ডিস্ট্রিবিউটর হলো সে যে আপনার কাছ থেকে পণ্য কিনে নেয়, তারপর নিজের লাভে সেটা বিক্রি করে। অন্যদিকে কমার্শিয়াল এজেন্ট কিন্তু পণ্যের মালিক হয় না, সে শুধু কমিশনের বিনিময়ে আপনার পণ্য বিক্রির ব্যবস্থা করে। ব্রাজিলে এজেন্টদের সুরক্ষার জন্য কিন্তু বেশ কড়া আইন আছে, তাই চুক্তি করার আগে ওখানকার কোনো আইনজীবীর পরামর্শ নেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ। একটা ভালো চুক্তিতে কয়েকটা জিনিস একদম পরিষ্কার করে লেখা থাকতেই হবে, যেমন কাজের এলাকা কোনটা হবে, বিক্রির টার্গেট কত থাকবে, আপনার ব্র্যান্ড বা ট্রেডমার্ক কিভাবে সুরক্ষিত থাকবে, আর দাম, পেমেন্টের শর্ত, এইসব। আর অবশ্যই যদি কখনো চুক্তি বাতিল করতে হয়, তার নিয়মকানুন আর কোনো সমস্যা হলে কিভাবে সমাধান করা হবে সেটাও পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, চুক্তি সই করা মানেই কিন্তু কাজ শেষ নয়, বরং এটা একটা সম্পর্কের শুরু।
বিশেষ করে ব্রাজিলে লম্বা সময়ের সাফল্য নির্ভর করে কতটা মজবুত আর দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক গড়ে তোলা যাচ্ছে তার ওপর। ব্রাজিলের ব্যবসার মূল মন্ত্রটা কি জানেন? এই কথাটা খেয়াল করুন। ওখানে বিজনেস কালচারটা হলো পুরোপুরি রিলেশনশিপ ড্রিভেন, মানে কে কি বিজনেস প্রপোজাল দিল তার চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্যক্তিগত সম্পর্কটা কেমন। ব্যাপারটা অনেকটা এরকম যে আগে বন্ধুত্ব, তারপর ব্যবসা। তাই বিশ্বাস আর একটা ভালো সম্পর্ক তৈরি করাটা ওখানে সবচেয়ে জরুরি। তাহলে এই মজবুত সম্পর্কটা কিভাবে তৈরি হবে? এর জন্য ব্যক্তিগত সম্পর্ক তৈরিতে সময় দিতে হবে। নিজের ডিস্ট্রিবিউটরকে ট্রেনিং আর মার্কেটিং মেটেরিয়াল দিয়ে সাহায্য করতে হবে। নিয়মিত পরিষ্কারভাবে যোগাযোগ রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, ওখানকার স্থানীয় সংস্কৃতি আর আদব কায়দাকে সম্মান দেখাতে হবে। আর হ্যাঁ, ধৈর্য ধরতেই হবে, কারণ ব্রাজিলের সাফল্য রাতারাতি আসে না। এবার আসা যাক একদম শেষ ধাপে, সাপোর্ট নেটওয়ার্ক। আর সবচেয়ে ভালো খবরটা হলো এই কঠিন যাত্রায় একা হাঁটার কোনো দরকার নেই। সাহায্য করার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু তৈরি হয়েই আছে। এই যে পুরো কৌশলটা নিয়ে আমরা কথা বললাম, এর পেছনের মূল কারিগর হলেন মোহাম্মদ জয়নাল আবেদিন। তার গভীর জ্ঞান আর অভিজ্ঞতায় এই আলোচনার ভিত্তি। আর তিনি নিজেই এই সাপোর্টিং প্রতিষ্ঠানগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন। প্রথমেই বলি ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা BBCII এর কথা। এদের মূল কাজই হল দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহজ করা, ট্রেড মিশন আয়োজন করা, নেটওয়ার্কিং ইভেন্টের ব্যবস্থা করা, বাজারের খোঁজখবর দেয়া। এই সবের মাধ্যমে তারা বাংলাদেশি রপ্তানিকারকদের সাথে ব্রাজিলিয়ান ব্যবসায়ীদের একটা ব্রিজ তৈরি করে দেয়। আরেকটা দারুণ প্রতিষ্ঠান হল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা TNIB। এটা আসলে একটা কনসালটেন্সি ফার্ম যারা উদ্যোক্তাদের সাহায্য করে আর বাংলাদেশকে বিশ্বের সাথে কানেক্ট করে। এরা একদম সরাসরি কিছু সেবা দেয়, যেমন সঠিক ক্রেতা খুঁজে দেওয়া, মার্কেট রিসার্চ করা, এমনকি ডিস্ট্রিবিউটর নিয়োগেও সাহায্য করে। মানে মাঝে ঘাটে নেমে কাজ করার জন্য এরা আছে। তাহলে $2 ট্রিলিয়ন এক বিশাল সুযোগ কিন্তু অপেক্ষা করছে। আজকের এই আলোচনার পর এখন শুধু সেই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রথম পদক্ষেপটা নেওয়ার পালা। প্রশ্ন হলো, সবাই কি প্রস্তুত?